একটা গাছ, এই গাছটা এখানে জন্মেছে বা যিনি এই গাছটাকে পুঁতেছিলেন তিনি একভাবে মানে গাছটা সরাসরি এই গাছটার বীজটাকে যদি নাও নিয়ে এসে থাকেন সঙ্গে করে, আসলে এই গাছটাকে উনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। টার্কিশ একজন লেখক আছেন এলিফ শাফাক। এলিফ শাফাকের একটা উপন্যাস আছে দি আইল্যান্ড অফ মিসিং ট্রিজ বলে, সেটা সাইপ্রাসের ওপর। তো ওখানে ওরকম পার্টিশন হয়ে গেছে গ্রিক সিপ্রিয়ট আর টার্কিশ সিপ্রিয়টদের মধ্যে, আর একদম একটা ভাগ হয়ে গেছে একটা দ্বীপ। আর একটা একটা ফিগ গাছ, আমরা কি বলি ডুমুর, ফিগকে তো ডুমুর বলি, যাকে কিন্তু আঞ্জির নামটা খুব সুন্দর। তো সেই গাছটা হচ্ছে এটা সাক্ষী এই গোটা ঘটনাটার, এই যে ইতিহাসের সাক্ষী হয়ে একটা গাছ, আর দাঁড়িয়ে আছে হচ্ছে একটা ক্যাফের মধ্যিখানে দাঁড়িয়ে আছে। আর ওই গাছটার মানে এটা যেরকম মানে কীরকম একটা আকাশের দিকে চলে গেছে গাছটা, এই তেঁতুল গাছটা ঠিক সেরকমই ওই গাছটা আসলে ছাদ ফুঁড়ে ওটা উঠে গিয়ে ওটার একটা আলাদা নিজস্ব একটা অস্তিত্ব। তো সেই গাছটা তারপরে সমস্ত যুদ্ধ, সমস্ত দাঙ্গা, সমস্ত কিছুর সাক্ষী সে গাছটা। আর তারপরে দুজনার সমস্ত প্রেমেরও আসলে। তারপর একজন এই গল্পের প্রধান যে দুই চরিত্র, তারা দুজন দুদিকের। তো তারা তারপরে যেটা করে সেটা হচ্ছে যে তাদের ভালোবাসাকে তারা বাঁচিয়ে রাখে, এবং ভালোবাসাকে বাঁচিয়ে রেখে তাদের কিন্তু মাইগ্রেট করে চলে যেতে হয়। ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্যে তারা লন্ডনে চলে যায়। তো লন্ডনে যায়, কিন্তু তারা গাছটাকে সঙ্গে করে নিয়ে যায়, আর সত্যি সত্যি গাছটার একটা কলম করে গাছটাকে নিয়ে যায় সঙ্গে করে। তারপর গাছটাকে ওদের বাগানে পোঁতে, আর কারণ গাছটা ইতিমধ্যে যুদ্ধ ইত্যাদিতে গাছটা মরেই যাচ্ছিল, তো গাছটাকে বাঁচিয়ে দেয় ওরা আরেকটা দ্বীপে নিয়ে গিয়ে। একটা দ্বীপ থেকে স্থানান্তরিত হয়ে গাছটা অন্য কোথাও গিয়ে বাঁচে। তো এই তেঁতুল গাছটাকে কোনো পাড় থেকে এপারে নিয়ে আসা হয়নি হয়তো, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে এই তেঁতুল গাছটাকে যারা বহন করে এনেছেন তারা আসলে অনেক গাছের ভিতরে অনেক গল্প, অনেক স্মৃতি, অনেক গান, অনেক প্রেম এবং অনেক যুদ্ধ, অনেক ক্ষয়ক্ষতি, অনেক মৃত্যু, সব কিছুকে সঙ্গে করে নিয়ে এসেছেন। ফলে এই গাছ বা এই আশপাশের যে গাছগুলো, তার গায়ে সেই গল্পগুলো লেখা আছে, এবং তারা কিন্তু সেগুলো তো এখানে বড়ও হয়েছে, ফলে এই মাটিতে বড় হতে হতে তারা আরও গল্পকে সংগ্রহ করেছে আর কি, সঞ্চয় করেছে, নতুন নতুন গল্প লেখা হয়েছে। তা আমি ভাবছিলাম যে আমি তো বেশি দূরে থাকি না, কাছেই থাকি এখান থেকে, তো এই গাছটা কি গান শুনে থাকতে পারে। আর ভাবছিলাম এই গাছটা যেসব মানুষদের চিনেছে সেসব মানুষদের সঙ্গে কি গান জড়িয়ে থাকতে পারে। তো পারুল পিসি একটি কেন্দ্রীয় চরিত্র, কিন্তু পারুল পিসি একজন প্রতীকী চরিত্রও বটে। একটা সময়ের, একটা একটা লড়াইয়ের, একটা একটা সাহসের, এবং একটা একটা আসলে উত্তরণেরও আসলে গল্প পারুল পিসি। ফলে পারুল পিসির গল্পের ভিতরে
বা পারুল পিসির মতন একজন মানুষের মধ্যে আসলে কত গল্প ধরা আছে। এই গাছ আর পারুল পিসি কি এক হয়ে যান কোথাও? তো আমি সেই জায়গা থেকেই ভাবছিলাম যে আমার সময়ে দাঁড়িয়ে আমি এই পথে, এই রাস্তায়, এই এই আমার বাড়িতে, আমাদের পাড়ায় আমরা তো কত গান গেয়েছি। তো সেসব গান কি পারুল পিসি শুনেছেন বা এই গাছটা শুনেছে? তো সেরকমই যদি একটা গান হয়, 48-এ তেভাগা আন্দোলনের সময় বিনয় রায়ের একটা গান ছিল আর কতকাল বলে, যে গানটা রেবা রায় চৌধুরী রেকর্ড করেছিলেন 48-এর ঠিক পরে। তো এই গানটা আসলে একভাবে আমার মনে হয় যে কোথাও ওর মতন মানুষ, মানে অহল্যা, যাদের কথা এই গানের ভিতরে বলা আছে, সেসব মানুষদের আসলে সেই মানুষেরাই আসলে এই গাছ, এই অঞ্চল, এই গল্পের ভিতরে রয়েছেন। তো আমি সেই গানটা গাই। আর কতকাল বলো, কতকাল সইব এ মৃত্যু অপমান, হে আর সহে না। আর কতকাল বলো, কতকাল সইব এ মৃত্যু অপমান, হে আর সহে না। শহর বন্দরে চাষির কুটিরে নরখাদক দলের অভিযান, হে আর সহে না। আর কতকাল বলো, কতকাল সইব এ মৃত্যু অপমান। কমলাপুর শহীদ ডাকে আয় রে, আয় আয় রে। কমলাপুর শহীদ ডাকে আয় রে, আয় আয় রে। ডোঙা জোড়া শহীদ সুরেন তাদের পানে চায় রে, চায় রে। চন্দন পিড়ির সরোজিনী অহল্যা মার, তাদের খুনের তর্পণ হলো না, হে আর সহে না। আর কতকাল বলো, কতকাল সইব এ মৃত্যু অপমান। সুন্দরবনের জঙ্গল কেটে ফলল যে সোনা, তার মা বোনের রক্তে হলো সোনার মাটি লোনা। রক্তের ধার বেঁধে মোদের প্রতি গ্রাসে গ্রাসে, কবে বলো, কবে শুধবো তা, হে আর সহে না। আর কতকাল বলো, কতকাল সইব এ মৃত্যু অপমান। শুনি নাকি স্বরাজ এখন এই কি তার নমুনা, মা বোনেদের ইজ্জত লোটে কোন স্বরাজের সেনা। চরকা নয়, খদ্দর নয়,
নয় হিংসার বুলি, বুকে বেঁধে গরম সীসার গুলি, এ আর সহে না আর কতকাল, বলো কতকাল, সইব এ মৃত্যু অপমান। অহল্যা মা তোমার সন্তান জন্ম নিল না, ঘরে ঘরে সেই সন্তানের প্রসব যন্ত্রণা। এই লাইনগুলো গাইলেই না আমার আসলে মনে হয় যে আসলে গুজরাট মনে হয়। আর অহল্যাকে তো যখন মেরেছিল তখন সে গর্ভবতী ছিল, আর তার তো পেট চিরে, তো তার সন্তান তো আসলে তাকে দেখা গেছিল, হ্যাঁ, সন্তানের হাত দেখা গেছিল। তো আর তারপরে কত কত বছর পরে যখন আমরা গুজরাট ভাবছি, আরও কত অসংখ্য জায়গার গল্প এরকমই। তো এই লাইনগুলো গাইলেই না আমার সবসময় চোখের সামনে ওরকম করে ভেসে ওঠে আর কি। অহল্যা মা তোমার সন্তান জন্ম নিল না, ঘরে ঘরে সেই সন্তানের প্রসব যন্ত্রণা। শত কংস ধ্বংস করে যে শিশু জন্মিবে, মাঠে মাঠে তারি জল্পনা, এ আর সবনা। এই সহেনা থেকে সবনাতে যে যাত্রা, এটাই পারুল পিসিদের গল্প। এ আর সবনা আর কতকাল, বলো কতকাল, সইব এ মৃত্যু অপমান। এ আর সবনা আর কতকাল, বলো কতকাল, সইব এ মৃত্যু অপমান। হে আর সবনা। আসলে রেবা রায়চৌধুরী না যখন এই গানটা, ওনার যে অনেক পরের রেকর্ডিং আমি শুনেছি, তখন তো বয়স হয়ে গেছে, তো এটা যখন বলেন না এই যে হে আর, আমি প্রায় মানে হাত এরকম